আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের কারাগার সেডিতেইমানে থাকা গাজার বন্দীদের অবস্থা তুলে ধরা হয়েছে। সেখানে যখন সাংবাদিকরা প্রবেশ করে, পরিস্থিতি যেমন ছিল তার বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি। সেখানে বন্দীদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা হয়েছে। তাদের চোখের উপর পট্টি, হাতকড়া লাগানো হাতে। কিছু কিছু মানুষকে রুকুর মতো করে রাখা হয়েছে, অর্থাৎ নামাজের মধ্যে যে আমরা রুকু করি এভাবে ঝুঁকিয়ে রাখা হয়েছে। সেখানে জোরে কথা বলার নিয়ম নেই, ফিসফিস করে কথা বলতে হয়। তাদের মধ্যে যাদের টয়লেটের প্রয়োজন হয় তাদেরকে ছুটি দেওয়া হয় এবং 2 ঘন্টা পর পর তাদেরকে বসা থেকে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত তাদেরকে বসে থাকতে হয় একটানা। এই সময়ের মধ্যে তারা শুধুমাত্র 2 ঘন্টা পর পর দাঁড়ানোর সুযোগ পায় এবং তাদের ঘুমানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত যে সময়টা, এখানে এই সময়ে তাদেরকে যে বসিয়ে রাখা হয়, এই বসা অবস্থায় কেউ ঘুমাতে পারবে না। একজন ইসরায়েলি সৈন্য নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই যে পট্টি চোখে লাগানো হয়, সারা দিন এই পট্টি লাগানোর কারণে মানুষের সমস্যা হয়। তখন কেউ কেউ পট্টির ফাঁক দিয়ে তাকানোর চেষ্টা করে এবং অনেক সময় কেউ কেউ জোরে কথা বলে। এর কারণে তাদেরকে খুব মারাত্মকভাবে মারধর করা হয়। এটা ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য নিজেই বলছে। একজন বন্দী যিনি মুক্তি পেয়েছেন, নাম হচ্ছে রফিক ইয়াসিন, তার বয়স 55, তিনি একজন ট্রাক চালক। তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি তার চোখের পট্টির মাঝখান দিয়ে তাকানোর চেষ্টা করেছিলেন। এই কারণে ইসরায়েলি সেনাবাহিনী তার পেটের মধ্যে আঘাত করতে থাকে, লাথি, ঘুষি, কিল দিতে থাকে। ফলে তার রক্ত বমি হয়, তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আরেকজন বন্দী ইউসুফ হামলাবি, মুক্তির পর তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি বলেন যে তাকে একটা টর্চার রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজন কমান্ডার 2 জন সেনাবাহিনীকে আদেশ দেয় তার 2 পা ধরে উঁচা করে ফেলতে। উঁচা করার পর তাকে বসানো হয় এমন একটা লাঠির উপর যেটা লোহার এবং সেটা মেঝেতে ফিট করা। ওই লোহার লাঠি তার পায়খানার রাস্তা দিয়ে ঢুকে যায় এবং সে অসহনীয় ব্যথা অনুভব করে এবং সেখান থেকে রক্ত ঝরতে থাকে, জখম হয়ে যায় সেই জায়গাটি। এবং 41 বছর বয়সী একজন বন্দী, তিনি বলেছেন যে তাকেও এই শাস্তি দেওয়া হয়েছে, অর্থাৎ ওই মেঝেতে থাকা লোহার উপর বসানো হয়েছে। ফলে ওই যে লোহার যে লাঠি, সেটা কোনো সাধারণ লাঠি নয়, সেটার এই ব্যক্তিকে যে শাস্তিটা দেওয়া হয়েছে তখন এই লাঠিটা আগুনের মতো গরম ছিল এবং এই লাঠিটা তার শরীরের ভিতরে ঢুকানো হয় এবং সে খুবই মারাত্মক যন্ত্রণা অনুভব করে এবং টয়লেটের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার প্রচুর সমস্যা তৈরি হবে। এবং ওই ব্যক্তির সামনে আরেকজনকে এই শাস্তি দেওয়া হয়েছে। তখন ওই লোহার লাঠির ভিতরে বিদ্যুৎ ছিল। এই বিদ্যুতের শক দিয়ে ওই যখন লাঠিটা ভিতরে ঢুকানো হয়েছে, তখন বিদ্যুতের আঘাতে, বিদ্যুতের শকের কারণে ওই লোকটা সেখানেই মারা গিয়েছে। মোহাম্মদ আল কুর্দি নামক এক ব্যক্তি, যিনি অ্যাম্বুলেন্স চালক, তিনি গাজায় অ্যাম্বুলেন্স নিয়ে রোগীদের আনা নেওয়া করে থাকেন। দক্ষিণ গাজায় একবার সে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল, সেখানে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন তাকে ধরে ফেলে এবং তাকে বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর কাছে যখন সাংবাদিকরা জানতে চায়, তখন তারা বলে যে হামাসের অনেক সদস্য অ্যাম্বুলেন্সে চলাফেরা করে, এজন্য অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। তো সেখানে 32 দিন তিনি ছিলেন। তিনি এই 32 দিন থাকার পর যখন বের হন, তিনি বলেন যে এই 32 দিন আমার কাছে 32 বছর মনে হয়েছে। আরেকজন সহকারী ডাক্তার, তার নাম হচ্ছে ইউসুফ হামলাবি, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দেওয়া হয়, বিভিন্ন শাস্তি দেওয়া হয়, এর মধ্যে একটা হচ্ছে এটা। এবং 6 বার তাকে এভাবে শক দেওয়া হয়। সে অনেকবারই 6 বার নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেকবার সে বারবার করে জ্ঞান হারান এবং এই শাস্তির কারণে তার পেশাব অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং তার পেশাব কখনো ঝরতে থাকে, কখনো বন্ধ হয়ে যায়, এভাবে তার নিয়ন্ত্রণে থাকে না এবং এক সময় সে তার পেশাব বন্ধ হয়ে যায়।
তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু বলা হয়নি। আরেকজন বন্দির সাথে কথা বলেছে, যার নাম ফাদি আল বাকার, 25 বছর বয়সী, খুবই সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, আমি তার ছবি দেখেছি। তো এই ছেলেটি ল স্টুডেন্ট ছিল। সে তার বাড়ির পাশে একটা যুদ্ধের মাঝখানে পড়ে যায়, হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হচ্ছিল, সে এর মাঝখানে পড়ে যায় এবং তার গায়ে একটা গুলি লাগে, সে আহত হয়। আহত হওয়ার পর যখন সে সেখানে পড়ে থাকে, কাতরাতে থাকে, যুদ্ধ বন্ধ হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী তাকে গ্রেফতার করে এবং এই আহত অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করে, মারধর করে এবং বলে যে তুই হামাস সদস্য, তুই যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিস। তাকে 18 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং এর মধ্যে সে ক্লান্ত হয়ে যখন ঘুমাতে চেষ্টা করে তখন তাকে কমান্ডার রুমে ডেকে নেয় এবং প্রচণ্ড মারধর করে এবং বলে যে ঘুমানোর এটাই সাজা, ঘুমানো যাবে না। এবং আরেকটি শাস্তি সম্পর্কে কয়েকজন বন্দী বলেছে, সেটা হচ্ছে একটা রুম যার নাম ডিস্কো রুম। এখানে অনেক উচ্চ আওয়াজে গান বাজানো হয়। এই উচ্চ আওয়াজে গান বাজানোর কারণে তারা খুবই অস্বস্তি ফিল করে, তারা যাতে ঘুমাতে না পারে, তাদের ঘুম নষ্ট করার জন্য এটা করা হয়। বকর আল ফাদি তিনি বলেন যে এই আওয়াজ এত বেশি ছিল যে তার কান দিয়ে রক্ত ঝরতে থাকে এবং যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলা হয়, শুধুমাত্র ডায়াপার, যেটা বাচ্চাদেরকে পরানো হয়, এই ধরনের ডায়াপার তাদেরকে পরানো হয়। ইসরায়েলের এক ডাক্তারের সাথে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকরা কথা বলেছে, সেই ডাক্তার নাম হচ্ছে ডক্টর ইউয়েল ডনচিন। সে বলেছে যে ইসরায়েলি সৈন্যরা যাদেরকে ধরে আনছে তাদের অনেকেই যুদ্ধ করার উপযুক্তই না, যোদ্ধা হওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। স্পষ্টভাবে বোঝা যায় যে তারা যোদ্ধা নয়, তবুও তাদেরকে কেন যে ধরে আনা হচ্ছে এটা তার বুঝে আসে না। যেমন একজনের ওজন হচ্ছে 150 কিলোগ্রাম, তো এই ব্যক্তি এত মোটা যে সে যুদ্ধ করার জন্য সক্ষম নয়। আরেকজন ব্যক্তি যে প্যারালাইসিস ছিল, পক্ষাঘাতগ্রস্ত ছিল, তো এই ব্যক্তিকে ধরে আনা হয়েছে। আরেকজন যিনি নিঃশ্বাসের রোগী, তিনি ছোটোবেলা থেকে তার গলায় পাইপ লাগানো আছে, এই পাইপ দিয়ে নিঃশ্বাস নেন, এই ব্যক্তিকেও ধরে আনা হয়েছে। যোদ্ধা হিসাবে তার উপর অভিযোগ আনা হয়েছে যে সে হামাসের যোদ্ধা। সাংবাদিকরা 8 জনের বন্দীদের একটা টিম, যাদেরকে ওই বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয়েছে এমন লোকদের সাথে কথা বলেছে। তাদের একজনে জানায় যে যখন তারা কারাগারের কোনো আইন অমান্য করে অথবা তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়। যেমন একজন ব্যক্তি জানায় যে এক ইসরায়েলি সৈন্য হাঁটু দিয়ে এমন লাথি দেয় যে তার পাঁজরের হাড় ভেঙে যায়। আরেকজন জানায় যে তাকে লাথি দিয়ে এবং বন্দুকের বেয়নেট দিয়ে পাঁজরে আঘাত করে তার পাঁজর ভেঙে ফেলা হয় এবং কারেন্টের শক ইত্যাদি সহ অনেক শাস্তির বিষয়ে বন্দীরা জানিয়েছে। সেখানকার খাবারের মান সম্পর্কে সাংবাদিকরা অনুসন্ধান করেছে যে খাবারের মান খুবই নিম্ন এবং খুবই অল্প খাবার দেওয়া হয়, যেটা মানুষের জন্য যথেষ্ট নয়। 3 জন বন্দী এরকম বলেছে যে মাত্র অল্প কয়েক মাসের ভিতরেই তাদের 20 কেজি ওজন কমে যায় ওই কারাগারে থাকা অবস্থায়। ওই কারাগারে প্রায় 4000 গাজাবাসীকে বন্দী করা হয়েছে, যাদের বেশিরভাগকেই কোনো ধরনের অভিযোগ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে বন্দী করা হয়েছে এবং তাদেরকে কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, যেটা বন্দীদের অধিকারের মধ্যে পড়ে। তাদেরকে কোনো আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হয়নি। এমনকি হিউম্যান রাইটসের যে সমস্ত সদস্য রয়েছে, ইসরায়েলে থাকা ইসরায়েলি যে সমস্ত মানবাধিকার সংস্থা রয়েছে, তারাও চেষ্টা করেছে কথা বলতে, তাদেরকেও কথা বলতে দেয়নি। তো এই জন্য ইসরায়েলি মানবাধিকার সংস্থার লোকজন কিন্তু ওই কারাগারের বাইরে আন্দোলন করেছে এবং মানববন্ধন করেছে। রেড ক্রিসেন্টের যারা কর্মী তারাও যোগাযোগের চেষ্টা করেছে, তাদেরকেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। ওই ঘাঁটিতে কাজ করা কোনো ইসরায়েলি সৈন্য নিজেরাই এই অমানবিকতা সম্পর্কে স্বীকার করেছে এবং তারা এই বিষয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে একজন বলেছেন যে এই সেনাবাহিনী যারা শাস্তি দেয় তারা আবার গর্ববোধ করে যে তারা এতজনকে শাস্তি দিয়েছে, এভাবে শাস্তি দিয়েছে, এটা তাদের কাছে গর্বের বিষয়। তো এরকম আমরা তো কিছু জানতে পেরেছি, সব তো বাইরে আসেনি। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদেরকে খুবই অল্প সময়ের জন্য ভিতরে ঢোকার সুযোগ দেওয়া হয়েছিল এবং স্বাভাবিকভাবে তাদের সামনে খুব বেশি নির্যাতন করবে না
বা তাদের সামনে কিছুটা ছাড় দেওয়া হবে। তো মোট কথা গাজায় যে গণহত্যা চলছে সেটা সম্পর্কে যেমন আমরা জানি, একইভাবে জীবিত যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদের শাস্তিও কিন্তু কম ভয়ানক নয়। এবং আমরা আমেরিকার গোয়েন্তানামো কারাগার সম্পর্কে শুনেছি, ইসরায়েলও কিন্তু গোয়েন্তানামো কারাগার প্রতিষ্ঠা করেছে।